বর্ষাকালে তালের সিজনে একবার এইভাবে মালপোয়া বানিয়ে দেখো, মন ভরে যাবে। কি সুন্দর ফুলকো ফুলকো, একেবারে ভেতরটা জালি। দেখো, একেবারে জালি ভেতরটা, ফুলকো ফুলকো মালপোয়া। দেখো ভেতরটা একেবারে জালি। এরম করে বানাও, একটা খেলে মনে হবে আরো অনেকগুলো খাই। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকুলির সাথে কিছুক্ষণ চাইলে সবাইকে স্বাগত। আজকে আমি তালের মালপোয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তালের মালপোয়া বানাবার জন্য আমি এখানে একটা কালো দেখে তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ধুয়ে নিয়েছি, এটা খুবই পাকা তাল। এর মাথাটা আমি ছাড়িয়ে নেব। আর একবার আমি একটুখানি ধুয়ে নিচ্ছি। এবারে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এরম ভাবে আগে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, সব টান দিয়ে টান দিয়ে সব ছাড়িয়ে নিয়ে আমি আসছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। এবারে আঠিগুলো আলাদা করে নেব। এই যে 3টে আঠি আছে, এই অংশটা একটু বাদ দিয়ে দেব। এবারে এগুলোকে একটু জল দিয়ে আমি চটকে চটকে নেবো, না হলে রসটা বেরোতে চাইবে না। বেশি জল দেব না, তাহলে আবার পাতলা হয়ে যাবে। আমি একটু আঠিটা নরম করে নিয়েছি এরকম। এবারে এই গ্রেটারটার সাহায্যে আমি রসটাকে বের করে নেবো এইভাবে, এরকম করে। এই পাশে বেরোচ্ছে, আমি এইভাবে সব রসটা বের করে নিয়ে আসছি। এবারে আমি তালের রসটা সবটাই বের করে নিয়েছি। এই যে এতটা হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক ছিপড়ে রয়েছে। এটা একটুখানি ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে নিতে হবে, নাহলে পিঠে বানানো যাবে না। তাই জন্য আমি এই চাটনিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প দিয়ে আমি একটু ছেঁকে নেব। এরকম ভাবে ঘোরাতে থাকবো। এই যে এরকম করে ঘোরালে নিচে পড়বে। এই যে ছিপড়েগুলো আটকে গেছে, এই এতটা বেরিয়েছে, এই যে পড়ছে নিচে। আবার দিয়ে দেবো আমি। এইভাবে সব পাল্পটা আমি ছেঁকে নিয়ে আসছি। আমার এতটা পাল্প হয়েছে, অনেকটাই পাল্প হয়েছে। এবারে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আমি এবারে আধমালা নারকেলটা আমি কুড়ে নেব, এটার সাহায্যে কুড়ে নেব। আমি কুড়ে নিয়ে আসছি। নারকেলটা আমি কুড়ে নিয়েছি, এতটা হয়েছে। এখন ঢাকা দিয়ে রাখি। এবারে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এটা আমার 1 কাপের মাপ। এরকম মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো কাপ বা বাটিতে নিতে হবে, তবে একই জিনিস দিয়ে মাপ করতে হবে। আমি এটা দিয়ে 1 কাপ চাল গুঁড়ি নিয়ে নেব প্রথমে। এই চাল গুঁড়িটা আমি আগের দিন রেডি করেছিলাম। 1 কাপ আতপ চাল, আমার এটা গোবিন্দভোগ চাল। 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু চেলে নিয়েছি, তাহলে এই চাল গুঁড়িটা রেডি হয়ে আছে। এই চাল গুঁড়িটা ভালো করে শুকনো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের বাইরে 1 বছর ভালো থেকে যাবে। আমি এখান থেকে 1 কাপ নিয়ে নেব। আমি ছাঁকনিটা দিয়ে দিলাম। এই ছাঁকনির ওপরে আমি মিশ্রণগুলো দেব। 1 কাপ চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এই যে 1 কাপ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি, আমি ছাঁকনিতে দিয়ে দিলাম। 1 কাপ ময়দা দিয়ে দেবো। এখান থেকে 1 কাপ ময়দা নিয়ে নেবো, এই একই কাপের মাপে নিতে হবে। 1 কাপ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবারে 1 কাপ সুজি দেবো। আমি সব 1 কাপ নিচ্ছি, 1 কাপ চাল গুঁড়ি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। কিন্তু সুজিটাই ছাঁকনির মধ্যে গলবে না, আমি এই দুটোই চেলে নিচ্ছি আগে।
এটা চেলে নেওয়ার উদ্দেশ্য মিশ্রণটা খুব ভালোভাবে হবে আর যাতে কোনো ডেলা ভাব না থাকে, সেই কারণে এটা চেলে নেওয়া। এই যে চেলে নিলাম, দেখো এগুলো রয়েছে, এগুলো ফেলে দেবো। এবার 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি আমি। আমার কাপের মাপটা হচ্ছে 250 ml কাপের মাপটা, এই যে দেখা যাচ্ছে। এইটা পুরোটাই আমার 1 কাপের মাপ। এই যে আমি এই চাটনির ওপরেই দেবো, গলে কিনা। হ্যাঁ, এটাতে গলছে। আমি চেলে নেব। আমি চেলে নিয়েছি, দেখো এর মধ্যে কি রয়েছে, এটা চেলে নিতেই হবে। আর আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো, 10 টাকা দাম যে প্যাকেটগুলো আছে। এটা 2টো প্যাকেটও দিতে পারো, আমার কাছে একটা আছে বলে একটা দিচ্ছি। আমি যেহেতু একটু জল দিয়ে মাখবো, তাই একটু পাউডার দুধ দিয়ে দিলে টেস্টটা ভালো হবে। আমি এবারে 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এই যে 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো, তবে বেশি নুন লাগবে না, অল্প দিলেই হবে। 1/2 টিস্পুন আমি একেবারে চেঁচে দিচ্ছি, এই যে পুরো চেঁচে 1/2 টিস্পুন, চুরচুর করে নয়, ভর্তি চেঁচে। এই 1/2 টিস্পুন নুন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দেবো। আমি 1 কাপ চিনি দিয়ে দেবো, কারণ এখানে 1 কাপ চাল গুঁড়ি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 3 কাপ আছে, মানে 1 কাপ চিনি দিতে লাগবে। এই যে 1 কাপ চিনি মাপে মাপে এরকম করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে দেবো। নারকেল কোড়াটা এখন দেবো না, রেস্ট করার পরে তারপরে নারকেল কোড়া আর মৌরিটা দেবো। এবারে আমি 1 কাপ পাল্প দিয়ে দেবো, তালের পাল্প 1 কাপ দিয়ে দেবো। বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে ব্যাটারটা ভারী হয়ে যাবে, তখন ফুলতে চাইবে না। 1 কাপই দেবো, ভর্তি 1 কাপ দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এবারে ব্যাটারটা বানাবার জন্য আমি জল দেব, নর্মাল জলই দেব। এবারে আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করব, তবে একসঙ্গে অনেকটা জল দেব না, একটু একটু করে জল দেব। প্রথমে 1/2 কাপ জল দিচ্ছি, আমার এটা 1/2 কাপের মাপ। এটা 1 কাপের মাপ, আর এটা হচ্ছে 1/2 কাপের মাপ। এটা 125 ml। এটা চিনিটা আছে, চিনিটা গলে গিয়েও একটু পাতলা হবে, আরো 1/2 কাপ দিয়ে দেবো। জল নিয়ে নিয়েছি আমি, টোটাল 1 কাপ জল হলো। পুরো জলটাই দিয়ে দিলাম, টোটাল 1 কাপ জল দিলাম আমি। চিনিটা গলে গিয়ে আরেকটু পাতলা হয়ে যাবে, এখন জল দেব না আর। এটা আমি মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা আমি রেস্ট করতে দেবো, তাহলে সুজিটাও ফুলে যাবে আর চিনিটাও একটু গলে যাবে, নাহলে ব্যাটারের ঘনত্ব বুঝতে পারবো না এখন। এটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি মোটাও হবে না। ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে আমি আবার আসছি। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখো ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে। চিনিটা গলে গিয়েও আবার সুজিটাও
ফুলে উঠে ব্যালেন্স হয়ে গেছে, অনেকটা টাইট আছে। আমি এবারে এর মধ্যে নারকেল কোড়াটা আগে দিয়ে দেবো, তারপর ব্যাটারটা রেডি করব। মধ্যে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, বেশি দেবো না, বেশি দিলে ব্যাটারটা ভারী হয়ে যাবে। হাফ কাপ দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এবারে আমি মৌরি দিয়ে দেবো, কাঁচা মৌরিটাই দেবো, একটু থেতো করে নিই। 2 টিস্পুন মৌরি দিয়ে দেবো আমি। এতে আমি 2 টিস্পুন মৌরি নিয়ে নিয়েছি, একটু আমি ক্র্যাশ করে নেবো এগুলো। এই যে মৌরিগুলোকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি আরো হাফ কাপ জল নিয়ে নিয়েছি, এই জলটা অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। আমি একটু হাত দিয়ে মাখবো, হাত দিয়ে না মাখলে এটা ঠিক মতো হবে না, হাত দিয়ে ফেটিয়ে নেব। পুরো হাফ কাপ জলটা লেগে যাবে। আমি আরো হাফ কাপ নিয়ে নিয়েছি, আমার একটু পাতলা হবে, আর একটু পাতলা হবে ব্যাটারটা। অল্প অল্প দিয়ে পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি, টোটাল 2 কাপ জল দেওয়া হলো। এইরকম হবে ব্যাটারটা, এরকম স্মুথলি পড়বে। তেলে দেওয়ার পর যদি মনে হয় যে একটু জল লাগবে তখন দেব। আমি এই হাতে আরো 1 হাতা জল দিচ্ছি। এই যে এরকম স্মুথলি পড়বে ব্যাটারটা। ব্যাটারটা অনেকক্ষণ ধরে 2 মিনিট ধরে ফাটাতে হবে, আমি একটু ফাটিয়ে নিয়ে আসছি। এরকম করে 2 মিনিট ধরে ফাটাতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে তেলটা দিয়ে দেবো। এটা ডুবো তেলেই ভাজা হবে, তবে বেশি তেল দেবো না, যাতে মালপোয়াটা ভেসে উঠতে পারে সেরকম তেলটা দেবো। এই এতটা তেল দিয়েছি আমি, তেলটা গরম হোক ততক্ষণ আমি ফেটিয়ে নিই। আমার তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করব। আমি এখান থেকে 1 ড্রপ দেবো, 1 ড্রপ দিয়ে দেখবো। আচ্ছা, ভেসে উঠছে, আমার তেলটা রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটা ছাড়ার আগে আমি আরেকবার ফাটিয়ে নেব। আমি এখানে কোনো সোডা ব্যবহার করিনি, সোডা ব্যবহার করলে একটু তেল টানবে। আমি এটার সাহায্যে দেবো, এটা আমি নিয়ে নিচ্ছি। কড়ার ঠিক মাঝ বরাবর দেবো আমি, ফ্লেমটা আমার লো আছে এখন। এই যে ভেসে উঠেছে, তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবো, তাহলে এটা ফুলতে থাকবে। ফুলে উঠলেই এটাকে আমি উল্টে দেবো। এটা উল্টাতে চাইছে না, এই যে উল্টে দিয়েছি। দেখো প্রথমটাই মালপোয়াটাই কত সুন্দর ফুলে উঠেছে। এবারে এটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। প্রত্যেকবারই কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে ফাটিয়ে নিতে হবে, আর তেলের টেম্পারেচারটা কিন্তু এখন প্রথমটা দিলাম, পরেরটা দেওয়ার আগে কিন্তু আবার হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে আবার কমিয়ে দিতে হবে। টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট,
আর ব্যাটারের ঘনত্ব ইম্পর্টেন্ট, আর ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। ফোলার ক্ষেত্রে এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ ওটা ফুলছে ততক্ষণ এটা দিয়ে আমি ফাটাতে থাকবো, যতক্ষণ ওটা ভাজা হচ্ছে। প্রত্যেকবারই কিন্তু ফাটাতে হবে, নাহলে নিচের দিকে এটা জমে থাকছে, তাহলে মালপোয়া অবশ্যই ফুলে যাবে। আর এরকম ব্যাটারটা হতে হবে। এই যে প্রথম মালপোয়াটা আমি তুলে নিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। এবারে কিন্তু টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে প্রত্যেকবারই। এই যে বাড়িয়ে দিলাম, এবারে আমি ফেটাতে থাকবো, আর যখন মালপোয়াটা ছাড়বো তখন কমিয়ে দেবো। এবারে কিন্তু আবার লোতে করে দিলাম, যে এইবারে ছাড়বো একদম মাছ বরাবর। দেখো ফুলে উঠবে। এই যে পুরো ফুলে গেছে, এবারে উল্টে দেবো। পুরো ফুলে গেছে। টেম্পারেচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, না টেম্পারেচার ঠিক না থাকলে ফুলবে না। এবারে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজা হবে লাল হয়ে। ওটা ভাজা হতে হতে এটা কিন্তু ফাটাতেই থাকবো। প্রত্যেকটা মালপোয়া ফুলবে আর সুন্দর হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে। এটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে। ব্যাটার দেওয়ার আগে কিন্তু আবার ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে একটুখানি আবার ফাটিয়ে নেব। কমিয়ে দিলাম, লো করে দিলাম। এবারে দেব। এই যে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই যে এটা আমার লাস্ট, এটা আমি তুলে নেব। দেখো প্রত্যেকটা পিঠেই এরকম সুন্দর হয়েছে। এই যে আমার এই এতগুলো পিঠে হয়েছে, দেখলে তো কত সহজেই বানিয়ে নিলাম। পিঠেগুলো খুবই গরম আছে, এগুলো ঠান্ডা হোক, তারপর আমি এসে ভেঙে দেখাবো ভেতরটা কেমন আছে। খুবই গরম, ঠান্ডা করে নিয়ে আসছি। আমার পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছুটা ঠান্ডা হয়েছে, আমি নিয়ে চলে এসেছি। দেখো পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও এখনও এরকম ফুলকো ফুলকো আছে। প্রত্যেকটা পিঠেই এরকম ফুলকো ফুলকো আছে। এটা প্রথম দিকে এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটুখানি দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা জালিদার হয়েছে। দেখো কি সুন্দর ভেতরটা হয়েছে, বাইরেটা মচমচে হয়েছে আর ভেতরটা নরম। আর একটা পিঠে ভেঙে দেখাবো যেটা গরম আছে, এটা একটু গরম আছে। দেখো এই যে আওয়াজটা পাচ্ছ, এটা মচমচে একেবারে। দেখো এই দেখো পুরো একেবারে ভেতরটাই এরকম হয়েছে। আর প্রত্যেকটা পিঠেই এই দেখো আওয়াজটা দেখো, মচমচে আছে প্রত্যেকটা পিঠে। আমার এতগুলো পিঠে হয়েছে, আরও 4-5টা হয়েছিল, টেস্ট করতে করতে শেষ হয়ে গেছে।
এইগুলো একটুখানি বেশি কড়া করে ভেজেছি কয়েকটা, স্পেশালি কড়া করে খেতে আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশি কড়া করেছি কয়েকটা। আর মালপোয়া তো দু রকমের হয়, একটা সফট মালপোয়া হয় আর একটা কড়া করেও হয়, দুটোই ভালো লাগে খেতে। আমি সফট মালপোয়াটাও রেসিপি শেয়ার করব। দেখলে তো কত সহজেই এরকম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও এরকমই ফুলকো ফুলকো থাকবে, ঠান্ডা হয়ে গেলেও থাকবে এরকম ফুলকো ফুলকো। ঠান্ডা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখনো ফুলকো ফুলকো আছে, এটা এরকম থাকবে। এটা ফ্রিজের বাইরে 3-4 দিন ভালো থাকবে, ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ রেখে খাওয়া যাবে, ভালো থাকবে এগুলো। তোমরা ওইভাবে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। সামনেই তো জন্মাষ্টমী, তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে। চলি বন্ধু, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।